আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বায়েজিদ এবং আজকে আমরা অধ্যায় 1-এর অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব এবং তার টপিকের নামটা হলো বায়ো ইনফরমেটিক্স। এই টপিকটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হলো যখন বোর্ডের প্রশ্নগুলো অথবা কলেজের প্রশ্নগুলো স্যাররা চায় একটু ক্রিটিক্যাল করতে বা একটু কঠিন করতে, তখন দেখা যায় এই টপিক থেকে স্যাররা প্রশ্ন দিয়ে দেয়। এখন আমাদের এইচএসসি যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে সবসময় আমি দেখি যে একটা জিনিসে তারা খুবই দুর্বল, সেটা হলো অধ্যায় 1-এর কমন টপিকগুলোই তারা ধরতে পারে না। তার একটা প্রমাণ যদি তুমি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের তুমি কমিউনিটি পোস্ট যেগুলো আছে, বা আমি পোস্ট দিই বিভিন্ন সময়, এমসিকিউ পোস্ট করি যাতে তোমরা অ্যান্সার করতে পারো, শিখতে পারো। তো ওই পোস্টের ভিতর দেখেও আমি পুরো অবাক হয়ে যাই যে অধ্যায় 1-এর যখন সাধারণ এমসিকিউগুলো দেই কি পরিমাণ স্টুডেন্ট ভুল অ্যান্সার করে। তার কারণটা হলো স্টুডেন্টরা সাধারণত দেখা যায় যে ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে তোমার বায়োমেট্রিক্স, তারপরে হলো বায়ো ইনফরমেটিক্স, তারপরে হলো তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে টপিকগুলো আছে বা ন্যানো টেকনোলজি, এই যে টপিকগুলো আছে এটার বেসিক মূল কনসেপ্টে তারা দুর্বল থাকে, যার কারণে এমসিকিউ এর হেডিং দেখে বুঝতেই পারে না যে আসলে এটার অ্যান্সারটা কী হবে। তো একইভাবে দেখা যায় যে তারা বোর্ডে তোমার রিটেন কোশ্চেনের ভিতরেও এই ভুলটা করে দিয়ে আসে। তাই আমি তোমাকে অবশ্যই বলবো আমাদের এই প্লেলিস্টটা একবারে খুব ভালোভাবে তোমরা প্রথম থেকে করতে থাকবা। এবং তার সাথে আমি আরেকটা রিকোয়েস্ট করবো, সেটা হলো আমি যে কথাগুলো বলি সেই জিনিসগুলো একটু ছোটো ছোটো করে খাতায় নোট করে রাখবা, যাতে করে তোমাদের জন্য একবার দেখলেও জিনিসটা ভালো মতো অ্যানালাইজ হয়ে যায়। এবং তার থেকেও বড় কথা হলো যে আমি তোমাকে একটা টপিকের এখানে আদ্যপ্রান্ত সব বুঝাই দেওয়ার চেষ্টা করি, এবং এরপরে তুমি যেটা করবে সেটা হলো বোর্ড প্রশ্ন যখন সলভ করবা, যদিও ক্লাসের শেষে দু একটা বোর্ড প্রশ্ন আমি তোমাকে একটু বলে দিই, মিলাই দিই যে এটা এইভাবে টেকনিকে কোশ্চেনগুলো ধরতে হয়, তবে আমি চাবো যে তুমি এরপরেও কিছু বোর্ড প্রশ্ন সলভ করবা যেখান থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে আরও বেশি স্ট্রং করতে পারবা। আর যেহেতু আমি তোমাকে ক্লাসগুলোতে এক একটা টপিক ধরে একবারে সুন্দর বিস্তারিত সহজ ব্যাখ্যা দিয়ে দিই, তখন দেখবে তুমি যখন কোনো গাইড অথবা টেস্ট পেপার থেকে যখন বোর্ড প্রশ্ন সলভ করবা তখন দেখবে জিনিসটা তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে এবং খুব সহজেই তুমি মনে রাখতে পারতেছো। শুরুতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, এবং সেটা হলো প্রতি বছরই এইচএসসি পরীক্ষার আগে ইজিআইসিটি স্কুলে অর্থাৎ এই প্ল্যাটফর্মে তোমাদের জন্য খুব সুন্দর সাজানো একটা শর্ট সাজেশন দেওয়া হয়, এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে প্রচুর পরিমাণে কমন পড়ে। এবং তোমরা যদি সেই সাজেশনটা পেতে চাও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস, এমসিকিউ সলভ এবং জটিল টপিকের সমাধানগুলো পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং তার থেকেও বড় কথা হলো অধ্যায় 1-এর এখনও খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কয়েকটা বাকি রয়েছে, যেমন তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমার ন্যানো টেকনোলজি, তারপরে আরও কিছু দু একটা টপিক তোমাদের বাকি আছে। সেই টপিকগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে লাইক করবে এবং কমেন্ট করবে, যাতে আমি ইন্সপায়ার্ড হয়ে তোমাদের জন্য সেই ক্লাসগুলো আরও দ্রুত দিতে পারি। চলো তাহলে ক্লাসটা শুরু করি। সবার প্রথমে দেখো কি আছে, সেটা হলো বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য তৈরি করা, তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। এছাড়াও তোমরা যদি কোনো জায়গা থেকে কোনো সহজ সংজ্ঞা ম্যানেজ করো, তোমাদের ইচ্ছা তুমি ওইটাও ব্যবহার করতে পারো। তো এই সংজ্ঞাটা কি দেখো, সেটা হলো কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যানগত কৌশল ব্যবহার করে জৈব ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়া করে বিশ্লেষণের একটি উন্নত পদ্ধতি হলো বায়ো ইনফরমেটিক্স। তাহলে এই সংজ্ঞাটা দিয়ে কিন্তু আমি পুরো টপিকের অর্ধেকের বেশি বলে ফেলছি। আমাদের এই বায়ো ইনফরমেটিক্সের মেইন কনসেপ্টটাই হলো জৈব ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, ঠিক আছে, বা প্রক্রিয়াকরণের পরে ওইখান থেকে একটা বিশ্লেষণ করার যে প্রক্রিয়াটা, এইটাই হলো আমাদের মূল থিম, সেটা হলো বায়ো ইনফরমেটিক্সের। এখন তুমি বুঝো যে এই যে তোমার যে কথাটা বললাম, এই যে তোমার যে কনসেপ্টটা বললাম যে জৈব ডেটা সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ টাইপের যে কথাটা বললাম, এই টাইপের কথা দিয়ে যদি কোনো এমসিকিউ থাকে যে এটার জন্য কোনটা হবে, তাহলে তুমি নির্দ্বিধায় দিয়ে দিবা বায়ো ইনফরমেটিক্সটা দিয়ে দিবা। এবং এই টাইপের কনসেপ্ট দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সেটার ক্ষেত্রেও দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটা হবে আমাদের এই টপিকটাই। তাহলে এই সংজ্ঞাটা একটু কষ্ট করে ভালো করে মনে রাখলেই তোমার জন্য কিন্তু বাকি জিনিসগুলো ধরা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এই টপিকের একটা সহজ আলোচনা করব, যার মাধ্যমে তোমাদের এই জটিল টপিকের পরিপূর্ণ ধারণাটা সহজে মাথায় ঢুকে যাবে। তো তোমরা সবাই কিন্তু স্কুলে যখন 5, 6, 7, 8-এর ক্লাসগুলোতে পড়ছো, তখন কিন্তু বিজ্ঞান বইতে একটা অধ্যায় ছিল, খেয়াল করে দেখো, সেটা হলো কোষের গঠন সম্পর্কে একটা অধ্যায় কিন্তু পড়ছো। কোষের ভিতরে তোমার সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে। তো এরকম অনেক কিছুই কিন্তু তোমরা
পড়ছো, যারা 9-10-এ পড়ছো, তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, তারা কিন্তু বায়োলজিতেও আরও এটা বিস্তারিত পড়ছো, বা যারা এখনও তোমার কলেজে উঠে তোমরা সায়েন্সে আছো, তারা কিন্তু এখনও এটা সম্পর্কে আরও অনেক বিস্তারিত পড়তেছো। তো এখন কথা হলো, এই যে তোমার জীবের আণবিক সেক্টরের যে ব্যাপারটা, অর্থাৎ একবারে কোষীয়, একবারে একটা কোষের ভিতরে ক্রোমোজোমের ভিতরে ডিএনএর ভিতরে কি তথ্যগুলো আছে, কিভাবে সাজানো অবস্থায় আছে, তো ডিএনএ ডিজাইনটা, তো এর ভিতরে কি তোমার নিউক্লিওটাইড আছে, তারপরে এগুলো কিন্তু তোমরা জানো। আবার বললো না যে স্যার এগুলো কি বলতেছে, ডিএনএ আরএনএ যাই বলি, নিউক্লিওটাইড যাই বলি, এগুলো কিন্তু তোমরা স্কুলে পড়ছো মিয়া। তো এই যে ডিএনএ এর অভ্যন্তরীণ যে ব্যাপারটা আছে, ডিএনএ এর ভিতরে নিউক্লিওটাইডের যে গঠনগুলো আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তো এই জিনিসগুলো এত আণবিক পর্যায়ের যে ডিজাইন, এত আণবিক পর্যায়ের যেই তোমার পড়াশোনাটা আছে, এই জিনিসগুলোর ভিতরে কিন্তু অনেক তথ্য তোমার কি থাকে, স্টোর থাকে। তো এই যে ডিএনএ এর গঠনটা, এটা থেকেই কিন্তু তোমার একটা জীবের যাবতীয় তোমার বৈশিষ্ট্য, ওইটার ভিতর থেকে তোমার ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কি করা যায়, তোমার বের করে আনা যায়। তাহলে এই যে তোমার পড়াশোনাটা, ঠিক আছে, জীববিজ্ঞানের এই যে সেক্টরের পড়াশোনাটা, এই সেক্টরের পড়াশোনার ভিতরে যদি কম্পিউটারের সহায়তা লাগে, তাহলে ওইটাকেই বলা হবে হলো বায়ো ইনফরমেটিক্স। সহজ কথা বুঝে আসছে? তাহলে জীববিজ্ঞানের একবারে আণবিক সেক্টর যেটা, অর্থাৎ জৈব তথ্য যেটা আমরা বলতেছি, কোষের ভিতরে বা ডিএনএ ভিতরে অভ্যন্তরীণ যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো তো আর আমরা কি করতে পারবো না, হাতে কলমে লিখে তো আর স্টোর করতে পারবো না, বা ওই তথ্য নিয়ে কাজ করতে পারবো না। বা একটা জীব এখন এরকম আছে, ভবিষ্যতে কেমন হতে পারে, ভবিষ্যৎবাণী, ঠিক আছে, ক্রস ঘটালে কেমন হতে পারে, তারপরে আরো অনেক রকমের যে পড়াশোনা আছে, এগুলা কিন্তু আমরা হাতে কলমে সকল কিছু একবারে করতে পারবো না। এর জন্য আমাদের বিভিন্ন ভাবে কম্পিউটারের হেল্প অবশ্যই নিতে হবে, আমাদের এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা, তারপরে এই জিনিসগুলো তথ্যকে ডাটাবেজে সংরক্ষণ করার জন্য, তারপরে ওই তথ্য প্রসেস করে ভবিষ্যতে কাজে লাগানোর জন্য আমাদের কোনো না কোনোভাবে কিন্তু জীববিজ্ঞানের এই সেক্টরটায় আমাদের কম্পিউটারকে ব্যবহার করতেই হয়। আর এই যে জীববিজ্ঞানের তোমার এই সেক্টরটায়, অর্থাৎ একবার আণবিক পর্যায়ে যেই আমরা জৈব তত্ত্বের কথা বলতেছি, বা জৈব তথ্যগুলোর কথা বলতেছি, বা জৈব ডেটার কথা বলতেছি, ওই সেক্টরে আমাদের কম্পিউটারটা যখনই আমরা ব্যবহার করি, মানে আমাদের কম্পিউটার সেক্টরটা যখনই ব্যবহার করা হয়, তখনই এই টোটাল একটা সেক্টর যেটা তৈরি হলো, সেটাকে আমরা বলি হলো বায়ো ইনফরমেটিক্স। এটাকে আরেকটু সহজ করি, ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে। মনে করো একটা নতুন প্রকারের ভাইরাস চারিদিকে ছড়ায় পড়ছে, ঠিক আছে, নতুন এক ধরনের ভাইরাস একবার চারিদিকে ছড়ায় পড়ে পৃথিবীর মানুষ ধুমায় মরা শুরু করলো। এখন তোমরা কোনো বিজ্ঞানী একটা টিম আসো মনে করো, তো তোমরা দেখলে যে ভাইরাসের কারণে মানুষের ভিতর কি কি পরিবর্তন আসতেছে, সেটা আমরা আগে খেয়াল করলাম। মানে যে টিমটা কি করবে, যে টিমটা তোমার ওই ভাইরাসের জন্য তোমার টিকা তৈরি করবে অথবা ভ্যাকসিন তৈরি করবে, ঠিক আছে। তো আমরা মনে করি একটা টিম আছে, ঠিক আছে, তোমাদের নিয়ে একটা টিম তৈরি করলাম। এখন আমরা আগে পর্যবেক্ষণ করবো কি, যে এই ভাইরাসটা যাকে আক্রান্ত করতেছে তার ভিতরে কোন কোন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এইবার আমরা দেখলাম যে ওর চোখ লাল হয়ে যাচ্ছে, ওর র্যাশ উঠতেছে, ও ধরো যে ঠান্ডা লেগে যাচ্ছে, নাক কান বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তোমার আস্তে আস্তে তোমার খিঁচুনি দিয়ে মানে কাঁপতে কাঁপতে অনেকদিন সময় লাগে, সে মারা যাচ্ছে। তো এই যে আমরা তার ভিতরে অনেকগুলা অবস্থা দেখলাম, এখন চিন্তা করে দেখো, আমরা শুধু তাকে দেখেই যদি আমি কি করি, তার জন্য যদি ভ্যাকসিন বানানো শুরু করি, তাহলে কিন্তু আমি এখনো জানি না যে তার ভিতরে যে ভাইরাসটা আক্রমণ করছে, সেই ভাইরাসটা মারার জন্য কোন কোন উপাদানটা কাজ করবে, সেটা কিন্তু আমি জানি না। আমি শুধু একটা মানুষ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে সেটা দেখেই কিন্তু আমি কি করতে পারতেছি না, আমি ভ্যাকসিন তৈরি করতে পারতেছি না। তখন আমার আসলে কি করতে হবে, যদি আমি ভ্যাকসিন তৈরিও করি, কথার কথা আমি মনে করো যে ওই লোকটার ভিতরে এই ধরনের সমস্যা দেখে আমি ভ্যাকসিন তৈরি করলাম, ওটা কাজ নাও করতে পারে। তো এরকমভাবে আমি ধরো আরো 20-30 প্রকারের ভ্যাকসিন তৈরি করে সব এক একজনের শরীরে মারা শুরু করলাম, যাই দেখলাম একজন সুস্থ হয়েছে আর বাকি সবাই মনে করো মানে অসুস্থই আছে। তাহলে এই যে 20-30 রকমের যে ভ্যাকসিন তৈরি করলাম, বা 1-200 প্রকারের যে ভ্যাকসিন তৈরি করলাম, এটা কাজ করলো কয়জনের উপরে, ওই 1-200 প্রকার থেকে দেখা গেল 1-2টা ভালো মতো কাজ করছে আর বাকিগুলো একটাও কাজ করে নাই। তাহলে এই যে এতগুলো ভ্যাকসিন তৈরি করলাম, তাহলে সবগুলো বানাইতে আমাদের সময় লাগছে, টাকা লাগছে, তারপরে এখানে শ্রম দিতে হয়েছে, সকল কিছুই কি লস, ওই 1-2টাই খালি কাজ করলো। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এমন হলে ভালো হইতো না যে আমরা তাহলে ফার্স্টে একটা রোগীর কাছ থেকে যে আক্রান্ত হয়েছে তার ভিতর থেকে আমরা ওই ভাইরাসের নমুনা সংগ্রহ করতাম, ঠিক আছে, সংগ্রহ করে আমরা আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে এবং আমাদের বিশেষ কম্পিউটিং সিস্টেমের মাধ্যমে আমরা ওইটার ভিতর থেকে ওই ভাইরাসের ভিতরের যেই আণবিক মডেলটা
যেটা আছে সেটাকে আমরা বড়ভাবে উপস্থাপন করে দেখলাম। দেখার পর দেখলাম যে কোন কোন জিনগত বৈশিষ্ট্যের কারণে সে কোনো মানুষের ভিতরে প্রবেশ করতেছে এবং মানুষের শরীরে সমস্যা সৃষ্টি করতেছে সেটা দেখলাম, এবং তার সাথে দেখলাম কোন প্রোটিন বা কোন ধরনের ভ্যাকসিন বানাইলে এটাকে মারা সম্ভব সেটাও আমরা কি করতে পারলাম, ওইখান থেকে আমরা লিপিবদ্ধ করতে পারলাম। তাহলে আমরা ফার্স্টে ওই ভাইরাসের বৈশিষ্ট্যগুলোকে আমরা কি করব, সংরক্ষণ করলাম, যে ভাইরাসের ভিতরে কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তারপর আমরা দেখব যে কিভাবে ওর ক্ষতিকারক বৈশিষ্ট্যগুলোকে কি করা যায়, মুছে ফেলা যায় একটা মানুষের শরীর থেকে, এবং তারপর আমরা দেখব যে কি প্রয়োগ করলে এই ভাইরাসটা মারা যায়। তারপরে ওইটার উপর কাজ করে যদি আমরা 2-3টা জাস্ট নমুনা ভ্যাকসিন বানাই, ওইখান থেকে কোনোটা না কোনোটা মানুষের উপরে কাজ করবে এবং তারা সুস্থতা লাভ করবে। তাহলে চিন্তা করে দেখো, যখনই আমরা এই যে ভাইরাসটার আণবিক গঠন সম্পর্কে কি করলাম, একবার ক্লিয়ার ধারণা নিলাম, তখনই কিন্তু আমাদের জন্য এই কাজটা করা একবারে সহজ হয়ে গেল। এবং এই যে কাজটা, এটাই হলো বায়ো ইনফরমেটিক্স। তাহলে এখন যদি সহজে আমরা বলি যে বায়ো ইনফরমেটিক্সটা আসলে কি, সেটা হলো যে জৈব ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়া করে বিশ্লেষণের একটি উন্নত পদ্ধতি হলো বায়ো ইনফরমেটিক্স। এই জন্য এটা বলা হয়েছে। এবং এটা কিসের সাপেক্ষে হয়, এই যে ভাইরাসটা আমরা নিয়ে আসলাম, ওইটার ভিতরে অন্তর্গঠন দেখব, তথ্যকে নিয়ে আসবো, তথ্যকে কম্পিউটারে ডাটাবেজের ভিতরে আমরা কি করব, আমরা সংরক্ষণ করব, সেটা তারপরে প্রক্রিয়া করব এবং দেখব যে ভবিষ্যতে এটা আরও কেমন পরিবর্তন হতে পারে, বা এটাকে একবারে মেরে ফেলা বা এটাকে একবারে ধ্বংস করা যাবে কিভাবে, এগুলো নিয়ে যে আমরা বিশ্লেষণ করব। তারপরে এটার থেকে আমরা সম্ভাব্য আরও কী কী হইতে পারে সেই জিনিসগুলো আমরা জরিপ করতে পারি। পরিসংখ্যানের টাইপ, মানে পরিসংখ্যান টাইপের একটা টপিক এখানে চলে আসতেছে, যে সম্ভাব্যতা যাচাই করতে পারবো। তার মানে এক কথা হলো গণিত, তারপরে তোমার আমাদের কম্পিউটার সায়েন্স অর্থাৎ কম্পিউটার ইনক্লুড হচ্ছে, এবং তার সাথে কি এটার সাথে ইনক্লুড হচ্ছে হলো পরিসংখ্যান টাইপের জিনিস। এই সকল কিছু ইনক্লুড হয়ে আমরা মেইনলি কি করতেছি, আমরা মেইনলি করতেছি হলো ওই যে জীবের আণবিক তথ্য অথবা জীবের তোমার জৈব তথ্য যেগুলো আছে, এগুলোকে আমরা সংগ্রহ করতেছি, সংরক্ষণ করতেছি এবং বিশ্লেষণ করতেছি। এইটাই হলো মানে এই যে পড়াশোনার টোটাল সেক্টরটা আমি তোমাদের বললাম, এটাই হলো বায়ো ইনফরমেটিক্স। তো এই টোটাল ধারণার উপর নির্ভর করে আমাদের কিছু রাইটারের বইতে দেখা যায় একটা সংজ্ঞা খুব কমন, বা টেস্ট পেপার বা বইতে দেখা যায় একটা সংজ্ঞা খুব কমন, সেটা হলো জীববিজ্ঞানের সমস্যাগুলোকে যখন কোনো কম্পিউটেশনাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সমাধান করা হয়, সেটাকেই বলা হয় বায়ো ইনফরমেটিক্স। এখন আমি তোমাকে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা বলতে চাই, যেটা এই বায়ো ইনফরমেটিক্স টপিকের ভিতরেই পড়ে, যার জন্য পরীক্ষায় আসার সম্ভাবনাও থাকে। তো এটা হলো ড্রাই ল্যাব কি, যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয় তখন তাকে বলে ড্রাই ল্যাব। তাহলে এই যে পরিপূর্ণ একটা আলোচনা শুনলা, এই আলোচনার মূল থিমটা কি? এই আলোচনাটা আসলে মূল থিমটা হলো যে বায়োইনফরমেটিক্সটা হলো এমন একটা সেক্টর যেখানে আসলে কি করে, যেখানে জীবের জৈবিক যে ডেটাগুলো আছে, ঠিক আছে, একবারে আণবিক পর্যায়ের যে ডেটাগুলো আছে, এগুলোকে আমরা জীব থেকে সংগ্রহ করব, তারপরে কম্পিউটারের মাধ্যমে আমরা কি করব, সেখানে আমরা সংরক্ষণ করব, তারপরে কি করব, আমরা ওইখান থেকে বিশ্লেষণও করব, ঠিক আছে, কম্পিউটারের সহায়তা নিয়ে আমরা ওইখান থেকে বিশ্লেষণও করব। তাহলে এই যে আমরা জীবের জৈবিক ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণের ক্ষেত্রে কম্পিউটারের যেই হেল্পটা নিচ্ছি, তো এই টোটাল জিনিসটাকে আমরা বলি হলো বায়োইনফরমেটিক্স। এখন কথা হলো, এই যে আমরা যে কোনো জীবের জৈবিক গঠন বা ডিএনএর গঠন, এই জিনিসগুলো নিয়ে যে এত ঘাটাঘাটি করতেছে, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা তুমি তখন বুঝতে পারবে যখন আমি তোমাকে বলবো যে এই বায়ো ইনফরমেটিক্সটা কোন কোন সেক্টরে ব্যবহার করা হয়। এখন এটা খেয়াল করে দেখো যে তোমাকে আমি একটু সহজে বোঝানোর জন্য একটা ভাইরাস এবং সেটার ভ্যাকসিন সম্পর্কে একটা স্টোরি বলছি। তো এখন তুমি খেয়াল করো যে যদি এরকম হয় যে কোনো একটা গাছের যে ফল, ওইটার আকৃতি একরকম, আমরা ওই গাছের সকল বৈশিষ্ট্য বা গাছের একবারে ডিএনএগত সকল বৈশিষ্ট্য যখন আমরা অবজার্ভ করতে পারবো, তখন ওই ডিএনএগত পরিবর্তনের মাধ্যমে আমরা ওই ফলের আকার আকৃতি, ফলের টেস্ট এবং ওই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারবো। তাহলে ওইটা আবার কৃষি সেক্টরে কিন্তু অনেকটাই হেল্পফুল হইলো। তাহলে কখন তুমি একটা জিনিসের ভিতরে কাটছাট পরিবর্তন করতে পারবা, এই কাটছাট পরিবর্তনকে কি বলে, আবার কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, যেটা আমরা একটু পরে পড়বো, এই টপিকের পরে ওইটা আসে, ঠিক আছে, আবার মিক্স করে ফেলাও না। আমাদের এইখানে মূল কনসেপ্টটা হলো যে আগে আমাকে জানতে তো হবে, কথা বলছি, আগে আমাকে জানতে তো হবে যে এই ফল গাছটা বা এই গাছের যে জৈবিক বৈশিষ্ট্যগুলো আছে ওগুলা কি। আমি যদি জানি, তারপরে না আমি ওইটার ভিতরে কোনো পরিবর্তন করতে পারবো যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভিতরে পড়ে, বুঝতে পারছো? তাহলে চিন্তা করে দেখো, তুমি যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক রে ভাই। তুমি খালি বোর্ড কোশ্চেন ধরে দেখো যে কোন বোর্ড নাই, প্রত্যেক বোর্ডে 3-4টা, মানে প্রত্যেক বোর্ডে আমাদের এতগুলো বোর্ড যেগুলো আছে, সেখানে 3-4টা বোর্ডের ভিতরে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসেই। তাহলে ওইটার ক্লাসের সামনে কিন্তু বাকি আছে, অবশ্যই সাবস্ক্রাইব করো।
করো এবং লাইক কমেন্ট করো তাড়াতাড়ি ফার্স্ট। তাহলে এই যে আমি তোমাকে বললাম যে একটা গাছ থেকে শুরু করে বিভিন্ন জাতি বিভিন্ন প্রাণী এইগুলোর ভিতরে তুমি যদি এটাকে যদি আমাদের জন্য ইউজ টু করতে চাও বা ভবিষ্যতে এখান থেকে যদি আরো ফায়দা পেতে চাও, তাহলে কিন্তু আগে আমাকে ওইটার যে গাঠনিক অংশটা আছে, কিসের কোষের গাঠনিক অংশ বা ওইটার ভিতরে ডিএনএ এর যে গঠনটা আছে বা ওইখানে যে ওই ডিএনএ ভিতরে কিভাবে তথ্যগুলা সাজানো অবস্থায় আছে একবারে ভিতর থেকে এগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে, সেখান থেকে তথ্য সংগ্রহ করতে হবে। যখন আমরা সকল কিছু জানবো তারপর না বুঝতে পারবো যে কোন জিনিসটাকে আমরা চেঞ্জ করলে বা কাটছাট করলে এটার ভিতরে পরিবর্তন আনতে পারবো। তাহলে এত বড় একটা সেক্টর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু পরিপূর্ণভাবে তোমার মেইনলি নির্ভর করতেছে আগে বায়ো ইনফরমেটিক্সের উপরে, যে আমরা আগে একটা যে কোনো জাতি বা যে কোনো গাছ যে কোনো প্রাণী এইটার ডিএনএগত বা এইটার ভিতরে যেই ডিএনএ সিকোয়েন্সটা আছে এটা পরিপূর্ণ আমরা জানি কিনা। তাহলে এইটা হলো আমাদের সেই সেক্টরটা যেখানে আমরা যে কোনো জৈবিক জিনিসে বা জীববিজ্ঞানের একটা শাখা যেখানে জৈবিক তথ্যগুলো আমরা কি করতেছি, আমরা মেইনলি সংরক্ষণ এবং বিশ্লেষণ করে থাকি। ঠিক আছে, আর এই সংরক্ষণ এবং বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র বায়োলজিটা হেল্প করতেছে না, হেল্প করতেছে কি বলছি, সঙ্গে আমি দু একটা বলছি, যেমন কম্পিউটার সায়েন্স আছে, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং আছে, পরিসংখ্যানগত কৌশল আছে, গণিত আছে, রসায়ন আছে, এগুলোর ভিতরে কিন্তু এই সকল জিনিসটাই লাগে। আর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমাদের একটু জেনে রাখা উচিত, কারণ এমসিকিউতে চলে আসতে পারে, সেটা হলো এই যে বায়ো ইনফরমেটিক্সের কথা বলতেছো, এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের জিনোম সিকোয়েন্সটা আবিষ্কার করতে বা ডিএনএ গঠনটা পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে প্রায় 13 বছর সময় লাগছে। চিন্তা করতে পারো যে মানুষের শুধু তুমি ডিএনএটা কত ক্ষুদ্র একটা জিনিস, তো এইটার জিনোম সিকোয়েন্সটা একবারে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করার জন্য 13 বছর সময় লাগছে, এবং তারপরেই মানুষ বুঝতে পারছে যে ডিএনএটা আসলে কত গুরুত্বপূর্ণ জিনিস এই জীব সেক্টরে। আচ্ছা চলো তাহলে এর পরের পয়েন্টটা আমরা দেখি। তো এখানে আমরা 4টা শাখার কথা জানবো, যেই 4টা শাখা বা কৌশলের উপর ভিত্তি করে আমাদের বায়ো ইনফরমেটিক্সটা কাজ করে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, সাধারণত 4টি ভিন্ন ভিন্ন শাখার উপাদান ও কৌশলের মাধ্যমে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে। তো প্রথমটা হলো আণবিক জীববিদ্যা ও মেডিসিন, এরপরে রয়েছে ডেটাবেস, এরপরে হলো প্রোগ্রাম, এরপরে হলো তোমার 4 নম্বরে দেওয়া আছে গণিত ও পরিসংখ্যান। তাহলে এই হলো 4টা শাখা। তোমাদের বইতে এগুলো নিয়ে বৃহৎ কোনো আলোচনা নাই, তোমাদের কিছু রাইটার বই সাপেক্ষে এই 4টার নাম নেওয়া, তো যেহেতু বৃহৎ কোনো আলোচনা নাই তো এটা নিয়ে আমরা বৃহৎ কোনো প্যাচ গোছ দিব না। খুব সিম্পল কিছু কথা আছে, জাস্ট এক লাইনের কিছু কথা আছে, তো আমি প্রত্যেকটার জন্য একটু বলে দিচ্ছি, জাস্ট মাথা আইডিয়া নিও, এরপর তোমরা যে কোনো রাইটার বই দেখলে তুমি জিনিসটা ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা, সবার প্রথমে কি আণবিক জীববিদ্যা ও মেডিসিন, এটা হলো ডেটার উৎস বিশ্লেষণের কাজ করে, অর্থাৎ যেই উৎস থেকে আমরা ডেটা কালেক্ট করব সেই উৎস সম্পর্কে যাবতীয় বিশ্লেষণের জন্য এই সেক্টরটা কাজ করে। এর পরবর্তীতে আছে হলো ডেটাবেসে আমরা কি করি, আমরা এই যে উৎস থেকে বিপুল পরিমাণ তথ্য, ঠিক আছে, বিপুল পরিমাণ তথ্য যে আমরা সংগ্রহ করা তথ্যগুলোকে আমাদের কোথাও তো কি করতে হবে, সংরক্ষণ তো করতে হবে, নিরাপদে সংরক্ষণ করতে হবে। তো এই ডেটাবেজের ভিতরে আমরা সেই তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করি এবং আমাদের প্রয়োজন সাপেক্ষে তথ্য সেখান থেকে আমরা খুঁজিও। এরপরে হলো প্রোগ্রাম, এটা হলো উপাত্ত বিশ্লেষণের অ্যালগরিদমের কাজটা এই প্রোগ্রাম শাখায় করা হয় এবং এর মাধ্যমেই বায়ো ইনফরমেটিক্স সুনির্দিষ্ট হয়। এরপরে কি আছে, এরপরে আছে হলো গণিত ও পরিসংখ্যান, এর মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করা হয়। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হলো বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এর আগের টপিকটা কিন্তু খুবই লেস ইম্পর্টেন্ট ছিল, বাট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কারণটা হলো দেখা যায় এখান থেকে 2-3টা নাম নিয়ে একটা সুন্দর উদ্দীপক তৈরি করে এবং ওইখান থেকে গরু গ ঘোড়ার ঘ নাম্বার প্রশ্ন আসে, আমরা যাতে সহজে ধরতে পারি, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, এই সেক্টরগুলো যেখানে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় সেই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবো। হ্যাঁ, এছাড়াও দেখা যায় যে এমসিকিউ তো চলে আসতে পারে যে নিচের কোনটা বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার ক্ষেত্র, তো তুমি কিন্তু এই 2টা সেক্টরের জন্য এই টপিকটা একটু ভালো মতো মাথায় নিয়ে রাখবে এবং ছোট করে নোট করে ফেলবে। তাহলে দেখো কোন সেক্টরগুলো আছে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্র হিসেবে।
তো এক হলো ঔষধ উন্নয়ন, তারপরে হলো মাইক্রোবিয়াল জিনোম, তারপরে তুলনামূলক শিক্ষা অর্থাৎ কম্পারেটিভ যে এডুকেশনের ব্যাপারটা আছে সেটাকে তুমি এখানে বলা হয়েছে। তারপরে হলো জৈব অস্ত্র তৈরি। জৈব অস্ত্র তৈরি এই ওয়ার্ডটা তোমরা অনেক জায়গায় শোনো, কিন্তু অনেকেই বুঝো আবার অনেকে বুঝো না। আমি একটু 30 সেকেন্ড একটা কথা বলি। যেমন মনে করো যে করোনার মতো তুমি ভাইরাস যদি তৈরি করো, এটা কিন্তু একটা জৈব অস্ত্র হিসাবেও কাজ করে। মনে করো তুমি ল্যাবে তৈরি করলে এরকম কোনো কিছু, ভাইরাসটা তৈরি করে তুমি তোমার অ্যান্টি পার্টি বা অ্যান্টি শত্রু দেশ যেটা আছে বা এলাকা আছে ওইখানে তুমি এটা ছড়াই দিলা, ঠিক আছে? সংক্রামক ব্যাধির মতো একজন থেকে আরেকজনের ছোঁয়াচে আকারে যায় এবং মানুষ মারা যায়, মানুষ কিছুদিনের ভিতরে মারা যাবে, এরকম একটা ভাইরাস তুমি তৈরি করে ছেড়ে দিলা। তাহলে এটা কিন্তু ওই যে একটা দেশ বা জাতি বা একটা এলাকা নষ্ট করার জন্য তুমি কিন্তু এটা একটা অস্ত্র হিসাবে ওইখানে ছাড়লা, ঠিক আছে? তো এই জন্য এই ধরনের যে জিনিসগুলো আছে এটাকে বলা হয় জৈব অস্ত্র তৈরির সেক্টর, এবং এই সেক্টরের ভিতর বায়ো ইনফরমেটিক্সটা কিন্তু পরিপূর্ণভাবে যুক্ত। কারণ আমরা যদি ওরকম কোনো ভাইরাস বানাতে চাই, আমাদের ভাইরাসের একবারে অভ্যন্তরীণ আণবিক বৈশিষ্ট্যগুলো, এরপরে ওগুলো নিয়ে বিভিন্ন রকম গবেষণা কাজ, সকল সেক্টরে কিন্তু আমাদের এই জিনিসটাই কিন্তু কানেক্টেড আছে। এরপরে হলো তোমার খাদ্যের পুষ্টিগত মান উন্নয়ন, তারপর বিবর্তন শিক্ষা, তারপরে তোমার মলিকিউলার মেডিসিন, জিন থেরাপি, তারপরে বায়োটেকনোলজি, মানব টিকা তৈরি। যে তুমি করোনা টিকা যে তৈরি করছো ওইরকম যে কোনো টিকা, জাস্ট কথায় কথায় করোনা চলে আসতেছে কারণ বড় একটা ইস্যু। তো তারপরে তুমি যে কোনো রকমের টিকা তৈরির ক্ষেত্রে কিন্তু এটা অপরিহার্য অবদান রাখতেছে এই সেক্টরটা। তারপরে আবহাওয়া পরিবর্তন শিক্ষা, তারপর ডিএনএ অ্যানালাইসিস, ডিএনএকে পরিপূর্ণভাবে তোমার বিশ্লেষণ, ডিএনএর সকল কিছু সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তারপরে হলো তোমার প্রিভেন্টেটিভ মেডিসিন, তারপরে হলো পার্সোনালাইজড মেডিসিন, তারপরে কৃষি বা শস্য উন্নয়নের ক্ষেত্রে, তারপর ভেটেরিনারি বিজ্ঞানের, তারপরে তোমার ক্যান্সারের উপর গবেষণার ক্ষেত্রে, কীট প্রতিরোধের ক্ষেত্রে, তারপরে তোমার বজ্র নিষ্কাশন। তাহলে এখানে 19টা দিছে, এই 19টা অনেক ইম্পর্টেন্ট। যদিও আমি সিরিয়ালে 1 2 3 4 5 6 এইভাবে জানি, আমার সুবিধার্থে আমি এভাবে বলছি। তো একই তো কথা 19টাই তো আমি বলছি। তো ঠিক আছে, এইগুলো একটু ভালো করে মাথায় রাখো। তো এইগুলোর উপর নির্ভর করে সাধারণত উদ্দীপকটা চলে আসে। হ্যাঁ, তাহলে এরপরে আমাদের আছে হলো বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহৃত সফটওয়্যার ও টুল সমূহ। অর্থাৎ এই যে তোমার বায়ো ইনফরমেটিক্সটা, এই যে কম্পিউটারের যে অন্তর্ভুক্তকরণ হইলো, জৈব আমাদের জীবতাত্ত্বিক যে ব্যাপারটা আছে এখানে কম্পিউটার যে অন্তর্ভুক্ত হইলো, তাহলে এই যে তথ্য তোমার স্টোর করা, তথ্য খোঁজা, তারপরে বিশ্লেষণ করা, এগুলোর জন্য কোন ধরনের সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তো এখানে আমি কিছু সফটওয়্যারের নাম দিয়ে দিছি। এটা যদিও তোমাদের ম্যাক্সিমাম রাইটারের বইতে নাই, এটা শুধুমাত্র তুমি নৈবিত্তিকের জন্য একটু খেয়াল রাখতে পারো। এবং তোমার সফটওয়্যারের ভিতরে তোমার প্রথম দিকের যে সফটওয়্যারগুলো, এই পর্যন্ত যে করে দিছি, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এরপরে যেগুলো আছে সেগুলো খুব লেস ইম্পর্টেন্ট। তো তুমি একটু এইগুলোর উপরে বেশি ফোকাস রাখো। তাহলে সফটওয়্যারগুলো কি কি দেখো, সেটা হলো জাভা, এক্সএমএল, সি এবং সি++, তারপরে আছে পাইথন, এসকিউএল, পার্ল, তারপর আছে ম্যাটল্যাব, তারপরে স্প্রেডশিট ইত্যাদি। এগুলো একটু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, এই জন্য এটা একটু মাথায় রাখো। এছাড়াও ওপেন সোর্স বায়ো ইনফরমেটিক্স সফটওয়্যার হিসেবে আমাদের কয়েকটা সফটওয়্যার আছে, সেগুলো হলো তোমার বায়ো কন্ডাক্টর, তারপর আছে তোমার বায়ো পার্ল, তারপর বায়ো জাভা, তারপরে EMBOSS বা EMBOSS বলে অনেকে এটাকে, ইত্যাদি। এগুলোও তোমার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তুমি কিন্তু এই প্রথমে যে কয়টা আছে এগুলোর উপর একটু বেশি মনোযোগ দিবা, কারণ এটা এমসিকিউতে বেশি আসে। আচ্ছা, এখন আমি খুব অল্প করে তাও তোমাকে সুবিধা এবং অসুবিধা বলবো। যদি আমাদের এই ব্যবহার ক্ষেত্রে ম্যাক্সিমাম সুবিধার ভিতরে পড়ে যায়, তাও কয়েকটা পয়েন্ট আমি তোমাকে বলতে চাই, একটু মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো সুবিধার ভিতরে এই বায়ো ইনফরমেটিক্সের সুবিধা যদি বলো, সবার প্রথমে আমরা এখানে উল্লেখযোগ্য যে সুবিধাটা বলতে পারি সেটা হলো একবারে আণবিক পর্যায়ের আমাদের জৈব যেই বা বায়োলজিক্যাল যে ডেটাগুলো আছে সেই জিনিসগুলো আমরা সংগ্রহ করতে পারি এবং সংরক্ষণ করতে পারি, এবং এটা বিশ্লেষণের মাধ্যমে, প্রক্রিয়াকরণের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সেক্টরে এটা কাজে লাগাতে পারি। তারপরে তুমি বলতে পারো আণবিক বংশগতি বিদ্যার যে সেক্টরটা আছে বায়োলজিতে, সেই সেক্টরেও বায়ো ইনফরমেটিক্স অনেক মানে অবদান রাখে। তারপরে তুমি বলতে পারো যে জীববিজ্ঞান সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে কম্পিউটারের যে অবদান বা কম্পিউটারের যে প্রভাবটা, এই জিনিসটা কিন্তু সংযুক্তিটা ঘটছে কিন্তু এই বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমেই। প্রাণীর মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টির কারণ অনুসন্ধান করার জন্য আমাদের এই বায়ো ইনফরমেটিক্স অনেক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে কথার কথা অনেক জায়গায় অনেক বইতে উল্লেখ করে যে এমন একটা সময় আসবে যখন দেখা যাবে যে এক একটা মানুষের যে টাইপ, তার জন্য একবারে স্পেসিফিক এক এক রকমের ওষুধ তৈরি করা হবে। অর্থাৎ এই মানুষটার জন্য এই মানুষটা
মানুষটার শরীরে স্যুট করবে এই ধরনের ওষুধ, তার জন্য আলাদা করে এই ধরনের ওষুধ তৈরি করা হবে। তো এইরকম একটা অবস্থা ভবিষ্যতে আনার জন্য এই যে মানুষের একবার আণবিক পর্যায়ের বৈশিষ্ট্যগুলো দরকার, মানুষের উপর পরিপূর্ণ গবেষণা করা দরকার, তার ডিএনএ টাইপ থেকে শুরু করে বিভিন্ন প্রকার গবেষণা আছে। তো এইগুলোর উপরে টোটালটার উপরেই কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কে রাখতেছে, বায়ো ইনফরমেটিক্সে কিন্তু রাখতেছে। এই ধরনের গবেষণা, এখান থেকে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, প্রক্রিয়াকরণ করা, সকল সেক্টরে কিন্তু এই বায়ো ইনফরমেটিক্সই সব থেকে বেশি ভূমিকা রাখছে। এরপর তুমি যদি বলো এর অসুবিধার কথা, অসুবিধা যদিও কোনো পরীক্ষায় আসে নাই এবং আসার কোনো সম্ভাবনাও নাই, তাও দু একটা অসুবিধা বলে দিচ্ছি। এই প্রক্রিয়াটা অত্যন্ত ব্যয়বহুল এবং তারপরে তুমি বলতে পারো যে বায়ো ইনফরমেটিক্সের থেকে প্রাপ্ত জ্ঞানকে তোমার ব্যবহার করে তোমার বিভিন্ন মডিফাইড ফসল, তারপরে তোমার বিভিন্ন মডিফাইড গাছ, তারপর প্রাণী কিন্তু তৈরি করা সম্ভব, কিন্তু এটা কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলে যায়, ঠিক আছে? এটাও কিন্তু একটা অসুবিধা। তারপরে তুমি আবার বলতে পারো যে এইখানে গবেষণার ক্ষেত্রে বা অনেক সময় কোনো ভুল ধরনের কোনো গবেষণার মাধ্যমে কিন্তু ক্ষতিকারক কোনো জৈব পদার্থও তৈরি হয়ে যেতে পারে, যেটাও কিন্তু আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে। তো এগুলো তুমি অসুবিধা হিসেবে লিখে দিতে পারো। আচ্ছা, এখন আমি খুবই অল্প সময় দুইটা বোর্ড প্রশ্নের উদ্দীপক নিয়ে একটু আলোচনা করব এবং কিভাবে প্রশ্নটা ধরতে হয় সেটা আমি তোমাকে ধরাই দিব। তাহলে এইখানে তাকায় দেখো, তুমি প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার ময়মনসিংহ বোর্ড 2023। এখানে বলছে কি দেখো, যে হিমেল ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিল। একদিন তার বন্ধু তাকে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তারা মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করে। উদ্দীপকে কিন্তু দুইটা কথা বলছে, একটা হলো ড্রাই ল্যাব সংক্রান্ত কথা বলছে এবং একটু আগে কিন্তু তুমি ড্রাই ল্যাব সম্পর্কে জানছো, তার মানে এই যে প্রথম কথাটা আছে সেটা হলো কি বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে বলছে, এবং দ্বিতীয় কথা কিন্তু তোমাকে বলছে কি যে একটা রুমে গেছে এবং সেখান থেকে তোমার কি মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করছে। তাহলে এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে দেখছো তুমি এখন খুব সহজেই ধরতে পারতেছো। গরু গ নম্বর প্রশ্নে দেখো, এখানে বলছে হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে ব্যাখ্যা করো। তাহলে যেহেতু উদ্দীপকে ড্রাই ল্যাবের কথা বলা আছে, তার মানে হিমেল তার কাজের জন্য যে প্রযুক্তির সহায়তা নেবে সেটা হলো বায়ো ইনফরমেটিক্স। এবার এটা যেহেতু ব্যাখ্যা করতে বলছে, তাহলে আমরা প্রথম দিকে যে আলোচনাটা করছি সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? সেই জিনিসটার ভিতরে আমাদের সংজ্ঞা টাইপের জিনিসটা আমরা রাখবো, একটা বিস্তারিত সংজ্ঞা। তারপরে আমাদের এই বায়ো ইনফরমেটিক্সটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু আলোচনা করবো এবং এটার উদ্দেশ্য সম্পর্কে একটু আলোচনা করব। তাহলেই এটার অ্যান্সারটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে এবং এটা হলো চট্টগ্রাম বোর্ড 2019। এখানে উদ্দীপকে কি বলছে দেখো, শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করে, তার ফলাফল সংরক্ষণ করে, ঠিক আছে? বুঝতে পারছো এখনই। তিনি গবেষণাগারের প্রবেশ মুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যক্তিবর্গ ভিতরে প্রবেশ করতে পারে। তার মানে এইখানে কিন্তু দুইটা টপিক সম্পর্কে আছে। তাহলে দেখছো কত সুন্দর করে উদ্দীপকে তারা টপিকগুলো সংযুক্ত করে। তাহলে আমরা কিন্তু প্রথম যে অংশটা আছে এখানে আমরা দেখতেছি যে তিনি যে গবেষণা করতেছে এবং গবেষণার পরবর্তীতে ফলাফল সংরক্ষণ করতেছে। তাহলে এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা হলো বায়ো ইনফরমেটিক্স। এবং তার পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে তিনি একটা যন্ত্র বসাইছে এবং এখানে কিছুক্ষণ তাকায় থাকলে নির্দিষ্ট ব্যক্তিবর্গের ভিতরে ঢুকতে পারে। তাহলে এটা হলো বায়োমেট্রিক্স। তাহলে ভালো করে বুঝো, বায়োমেট্রিক্স সেটা হলো ইউনিক, একটা মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য বায়োমেট্রিক্সটা ছিল। আর বায়ো ইনফরমেটিক্স যেটা, সেটা কিন্তু এই যে আজকের ক্লাসে শিখলা। এই দুইটা আর জানি তোমার মাথায় কোনোভাবে একসাথে না হয়, সুন্দর করে এটার বেসিকটা ক্লিয়ার করে দিছি। তাহলে এখন দেখো এটার ঘ নম্বর কি বলছে, যে উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণ পূর্বক সেটির প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো। এইবার দেখো প্রয়োগ ক্ষেত্র মানে কোথায় কোথায় এই প্রযুক্তি ব্যবহার করা হয় মিয়া, এটা আমি একটু আগে পড়াইছি, আমি মিলাই দিতেছি দেখো। তাহলে এখানে বলছে কি, উদ্দীপকে গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে। তাহলে গবেষণার সময় সে যে কাজটা করতেছে সেটা হলো কি বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে? তাহলে বায়ো ইনফরমেটিক্সটা আমরা একটু আলোচনা করব ফার্স্টে। এটা কাকে বলে, এটা সংজ্ঞাটা একটু বিস্তারিতভাবে সংজ্ঞাটা বুঝায় লেখার চেষ্টা করব, তারপরে এটার কাজ করার প্রক্রিয়াটা একটু লেখার চেষ্টা করব। এরপরে এখানে বলছে যে বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো। তাহলে প্রয়োগ ক্ষেত্র মানে কোথায় কোথায় ব্যবহার হয়। এত বড় একটা লিস্ট দিয়ে দিছি তোমার আমি ধইরা, তোমার যেইগুলো মন চায় এখান থেকে সুন্দর সুন্দর যেগুলো ভালো লাগে চেষ্টা করবা ওগুলো সব সিরিয়ালে লিখে দিয়ে যে এই সকল সেক্টরে এটা ব্যবহার করা হয়। তাহলে সুন্দর করে সংজ্ঞা টাইপের জিনিসটা লিখবো, একটু আলোচনা করে লিখবো, তারপরে
এটা কার্য প্রক্রিয়াটা একটু লিখব, তারপরে এটার প্রয়োগ ক্ষেত্রটা আমাদের যে ব্যবহার ক্ষেত্রগুলো আছে এগুলো সিরিয়ালে 1 2 3 4 5 6 7 এরকম সিরিয়ালে লিখে তারপর আমরা একটা ফিনিশিং দিয়ে এই প্রশ্নটা অ্যান্সার শেষ করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এখন এক গ্রুপ স্টুডেন্ট কিন্তু বলবো স্যার এর পরের ক্লাসগুলো তাড়াতাড়ি দেন, পরের ইম্পর্টেন্ট টপিকের যে ক্লাস আছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমার ন্যানো টেকনোলজি, স্যার এইগুলো ক্লাস তাড়াতাড়ি দেন। তো তাড়াতাড়ি ক্লাস পাইতে হলে তোমাকে অবশ্যই এই ক্লাসটা লাইক করতে হবে, তোমাকে কমেন্ট করতে হবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। এইটুকু কষ্ট করতে হবে। আমি যে এত কষ্ট করি, তুমি শুধু ওইটুকু কষ্ট করলে আমি খুশি। তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবা, ইনশাআল্লাহ আমি তত দ্রুত ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জীবন গোছানোর জন্য অবশ্যই নামাজ পড়বে এবং তোমার জন্য, তোমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।